এই যে হাসিনার পিরিয়ডে যেমন কোনো মিত্রতার ইয়েতে যাবে না, ইন্ডিয়ার প্রতি পুরাপুরি অনুগত হয়ে যাওয়া, চীনের সাথে একটা বিশেষ কোনো সম্পর্ক করবে না, কোনো ইয়ে করবে না, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা ধরে রাখা। এবং সেই জন্য মায়ানমারের সামরিক শাসকদেরকেও সে অ্যাপিস করতো। এবং এই যে মায়ানমারে যে বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ রোহিঙ্গাদের পাঠাবার জন্য যে উদ্যোগ নেয়া, সামরিক একটা উদ্যোগ নেয়া, কোনো কিছুই তার মধ্যে ছিল না। ভারত দাবি করে যে বাংলাদেশকে তো আমরাই সৃষ্টি করে দিয়েছি, কোথায় ছিলে তোমরা? অথচ আমরা জানি জিয়াউর রহমান কতখানি সচেতন ছিলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে। আমার খুব অবাক লাগে একটা রিফ্লেকশন করতে, যেমন ধরেন যে বিএনপির সেক্রেটারি একটা প্রেস কনফারেন্সে একবার বলেও বসছে যে বিএনপি ক্ষমতায় আসলে এমন কোনো নীতি গ্রহণ করবেন না যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়। এটা কেমন কথা? এই কথা তো আওয়ামী লীগের মুখে মানায়। আমরা কি চাইবো কারোর জন্য নিরাপত্তা হুমকি দাঁড়াতে? ভারতের নিরাপত্তার জন্য খারাপ কিছু বলেছেন না, আমরা কি কারোর জন্য নিরাপত্তার হুমকি দাঁড়াবো? হুমকি হবে না, কিন্তু আমাদের তো নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। এখন ভারত যদি বলে যে আপনি চীনের সাথে সম্পর্ক করবেন না, আপনি চীনের সাথে তিস্তা চুক্তি করবেন না, আমাদের নিরাপত্তা হুমকি হয়। অধিবক্তা সৌদিজীবন, আমি একটু আপনাকে জানতে চাচ্ছিলাম যে জেনারেল জিয়াউর রহমানের ভীষণটা কি ছিল, মানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য তার যে মূল যে ভীষণটা, সেটা সম্পর্কে যদি জানতে পারি। আমার কাছে যেটা মনে হয়েছে একজন পররাষ্ট্রনীতি বিশারদ হিসাবে, তার ভিশনটা ছিল বাংলাদেশের ইন্টারন্যাশনাল এক্সপোজার। মানে তখন এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের বিশ্বব্যাপী খুব বেশি কোনো পরিচিতি ছিল না কোনোভাবেই, যে একটা বাস্কেট কেস, ক্ষুব্ধ সামরিক অভ্যুত্থান হয়, আর তাছাড়া সবাই বাইরে হয়তো ভাবতো যে বাংলাদেশ কোথায়, ওই যে ভারতের এক কোনায়, ভারতের একটা অংশ হিসেবেই বাংলাদেশ রয়েছে, নেপাল ভুটানের মতো এমন একটা ইয়ে ছিল। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে জিয়াউর রহমানের সেন্স অফ যে নিজেকে একটা ওয়ার্ল্ড লিডার হিসাবে প্রজেক্ট করা, নট ফর হিমসেলফ, বাংলাদেশের পরিচিতির জন্য। যেমন তিনি যখন ইরান ইরাক যুদ্ধে ইনভলভ হবেন অনেক হেসিটেশন ছিল, আর তখন পররাষ্ট্র সচিব ছিল শামস কিবরিয়া ছিল পররাষ্ট্র সচিব। তাকে অস্ট্রেলিয়া থেকে জিয়া টেনে ডেকে নিয়ে আসছে পররাষ্ট্র সচিব করতে। সে তো তখন ভেবেছিল যে তার কোনো পরিচিতি থাকবে না, কারণ সে বাকশালতে জয়েন করছে। শামস কিবরিয়া এমন মানসিকতা যে জিয়াকে খুব বেশি এনকারেজ করতো না, একজন বিশ্ব রাজনীতিতে অ্যাক্টিভ রোল প্লে করুক সেটা সে চাইতো না, এবং অনেক ভাবে যুক্তিতর্ক দেখায় ডিসকারেজ করতো। কিন্তু জিয়া এই যে আমাদের সাথে যেমন আলোচনা করতো, আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে যে তোমাদের কি মনে হয়, আমরা তখন অল্প বয়সী, আমেরিকা থেকে পড়াশোনা করে আসছি, আমি তখন তাকে স্ট্রংলি বললাম যে আপনি ইরান ইরাক ওয়ারে অবশ্যই ইনভলভ হবেন মেডিয়েশনে, কেননা আপনার পরিচিতির দরকার, বাংলাদেশের পরিচিতির দরকার। এবং এই যে তার ভিতর যে অন্তর্নিহিত সাহস ছিল, এবং আমরা এই যে দেখি যে এই গত 15 বছরে কি এক অদ্ভুত পররাষ্ট্রনীতি ডিকটাম ইন্ট্রোডিউস করছে ওই শেখ মুজিবের নামে, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। অর্থাৎ এটার কোনো অর্থই নাই, থিওরিটিক্যাল। তুমি এটা কি বাচ্চাদের পুতুল খেলার মতো, যে সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে নাচবো, কারোর সাথে যুদ্ধ করব না। এইগুলো একদম অ্যাবসলিউটলি মানে হালকা রসিকতা ছিল। জিয়াউর রহমান ছিলেন অ্যাক্টিভিস্ট, তার উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যেই হোক বিশ্বে বাংলাদেশকে তুলে ধরবে। এবং সেই অর্থে তিনি যেমন ধরেন এই যে হাসিনার পিরিয়ডে যেমন কোনো মিত্রতার ইয়েতে যাবে না, ইন্ডিয়ার প্রতি পুরাপুরি অনুগত হয়ে যাওয়া, চীনের সাথে একটা বিশেষ কোনো সম্পর্ক করবে না, কোনো ইয়ে করবে না, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা ধরে রাখা। এবং সেই জন্য মায়ানমারের সামরিক শাসকদেরকেও সে অ্যাপিস করতো। এবং এই যে মায়ানমারে যে বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ রোহিঙ্গাদের পাঠাবার জন্য যে উদ্যোগ নেয়া, সামরিক একটা উদ্যোগ নেয়া, কোনো কিছুই তার মধ্যে ছিল না। অথচ জিয়া কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে ওই ধাঁচে কখনো আনতে দেয়নি। এই শেখ মুজিবের নাম করে হাসিনা যে বাংলাদেশকে একেবারে গুটিয়ে ফেলছে, এটা জিয়ার মধ্যে কখনো ছিল না। জিয়া চেয়েছে অ্যাক্টিভ রোল, এবং সেই জন্যে চীনের সাথে অনেক কষ্টে সম্পর্ক উন্নয়ন করলো। সৌদি আরবের সাথে মুসলিম বিশ্বে তার অনেক সুনাম হয়ে গেল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানকে পরে এত পছন্দ করতো। আমার এখনও মনে পড়ে, আমি যখন আমেরিকান সেন্টারে গেলাম, আমেরিকান সেন্টারের তৎকালীন ডিরেক্টর সাইদুল হক খুব দুঃখ করে, জিয়া মারা যাওয়ার প্রায় মাসখানেক পরে, আমি একটা
আমেরিকার একটা কনফারেন্সে যাব, তাই গিয়েছিলাম। দুঃখ করে তখন আমেরিকান সেন্টারের ডিরেক্টর বললেন যে, স্যার কি বলবো আপনাকে, আমেরিকান ফরেন পলিসিতে আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশকে ইসরায়েলের সমতুল্য করে তোলা, এবং জিয়ার মাধ্যমে আমরা চেয়েছিলাম এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে অসাধারণ একটা আমেরিকান মিত্র হিসেবে তুলে ধরতে, কিন্তু সেই আর হলো না শেষ পর্যন্ত। এবং গভীর দীর্ঘশ্বাস ফেললেন, এখনও আমার মনে পড়ে। তার মানে আপনি চিন্তা করেন যে জিয়ার ভিতর কতখানি সততা সাহস ছিল। যে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার কে ছিল জানেন? সবচেয়ে কট্টরপন্থী এই বিজেপির যে ফাদার ফিগার অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ীর মতো লোক পর্যন্ত ফরেন মিনিস্টার হিসাবে জিয়াউর রহমানের সাথে পানি চুক্তি করছে, কোনো রকমের ঔদ্ধত্য দেখায় নাই। এবং বাজপেয়ী এতখানি রেসপেক্ট করতো প্রেসিডেন্ট জিয়াকে যে ডেকে বলে যে আমরা বাংলাদেশের সাথে সমতার ভিত্তিতে চলবো, সততার ভিত্তিতে চলবো, এবং আপনাদের যে পানির উপর যে অধিকার, সেই অধিকার আমরা মেনে চলবো। সেই তুলনায় আপনি পানি দেখেন চুক্তি বলতে কোন চুক্তি? ওই যে ফারাক্কা চুক্তি, ফারাক্কা আপনি দেখেন এখন যে কিভাবে তিস্তার প্রশ্নে চুক্তি সই করার পরেও এই হাসিনাকে মোদি পাত্তাই দেয় না। পানি দেয়া তো দূরের কথা, পানির নামে যেরকম ভণ্ডামি। তারপর দেখেন ওই সময় কিন্তু ভারতের প্রেসিডেন্ট কে ছিল? নীলাম সঞ্জীব রেড্ডি। আজকে ভারত কিন্তু স্বীকার করে না, ওই হাসিনার পাল্লায় পড়ে করে না, কিন্তু তখন নীলাম সঞ্জীব রেড্ডি সরাসরি জিয়াউর রহমানকে যখন রিসিভ করছে দিল্লিতে, তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে নিজের স্পিচে ঘোষণা করছে, দ্যাট ইউ আর দ্য ওয়ান হু ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সরাসরি। তার মানে একজন ভারতের প্রেসিডেন্ট যখন এই কথা বলে ওই আমাদের জিয়ার সামনে, যে কতখানি সত্য সেখানে রয়েছে সেটা বোঝা যায়। কাজেই এইসব চিন্তা করতে দেখা যায় যে জিয়াউর রহমান কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল। আজকে আমরা যদি সেই তুলনায় বিএনপির ফরেন পলিসির দিকে তাকাই, আমার খুব অবাক লাগে একটা রিফ্লেকশন করতে। যেমন ধরেন যে বিএনপির সেক্রেটারি একটা প্রেস কনফারেন্সে একবার বলেও বসছে যে বিএনপি ক্ষমতায় আসলে এমন কোনো নীতি গ্রহণ করবেন না যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়। এটা কেমন কথা? এই কথা তো আওয়ামী লীগের মুখে মানায়। আমরা কি চাইবো কারোর জন্য নিরাপত্তা হুমকি দাঁড়াতে? ভারতের নিরাপত্তার জন্য খারাপ কিছু বলেছেন না, আমরা কি কারোর জন্য নিরাপত্তার হুমকি দাঁড়াবো? হুমকি হব না, কিন্তু আমাদের তো নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। এখন ভারত যদি বলে যে আপনি চীনের সাথে সম্পর্ক করবেন না, আপনি চীনের সাথে তিস্তা চুক্তি করবেন না, আমাদের নিরাপত্তা হুমকি হয়। তার অ্যাকচুয়াল ভিশনটা কি শুধুমাত্র ভারতের সাথে অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে, নেইবার কান্ট্রি, তাদের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ বৃত্তি বজায়ের জন্য করেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? মূলত ভারতকে টেনে আনা, যে ভারত যে সবসময় চায় যে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে ভারত এক একটা দেশের উপর তার ইচ্ছা চাপিয়ে দেবে এবং পররাষ্ট্র নীতিকে সংকুচিত করে দেবে অন্যান্য দেশগুলোর, এবং বাংলাদেশ সহ আমাদের সামরিক সামর্থ্য গড়ে তোলা, সেটা ভারত সম্পূর্ণভাবে বাধা দিত। অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ খুলে দেয়া। এই যে ভারত বারবার বলে আসতো যে সন্ত্রাসবাদ, পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে করা, এর মূলে তো সন্ত্রাসবাদের মূল চালিকা শক্তি ছিল ভারত। জিয়াউর রহমান কিন্তু সেটা অনুধাবন করতে পেরেছিলেন। চরম বর্ণ বৈষম্যবাদ নিজের দেশে, আর তখন কিন্তু ন্যাশনালাইট মুভমেন্ট প্রচণ্ড শক্তিশালী ছিল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল শুধু না, বিহার, এই যে অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে তেলেঙ্গানা, সমস্ত অঞ্চলে মাওয়িস্ট যে রিবেলিয়ন এবং ভারতের অভ্যন্তরে যে নিম্ন জাতিগোষ্ঠীগুলোর স্বাধীনতা, তখন তো এটা সর্বস্তরে ভারতে প্রচারিত ছিল যে ভারত মোটেও স্বাধীন নয়, ভারতের বিশাল যে জনশক্তি তারা এখনও পরাধীন, ব্রাহ্মণ্যবাদের অধীনে একটা নিয়ন্ত্রিত রয়েছে। জগজীবন রামের কথা আমরা শুনতাম তখন, যে কি জানি, যে নিম্ন জাতির লোক তফসিল কভি ভি প্রধানমন্ত্রী নাই হোনে সকতা, যে নিজের জাতির লোক কখনো ভারতের প্রধানমন্ত্রী হবে না। এই যে জগজীবন, তখন এই ধারণাগুলো কিন্তু জিয়াউর রহমানকে খুবই ব্যথিত করত, এবং তিনি উপলব্ধি করতেন যে এই যে দক্ষিণ এশিয়াতে আসলে একটা অ্যাপারথাইড, একটা বর্ণবৈষম্যবাদ, যেটা সাউথ আফ্রিকা বের হয়ে এসছে, অথচ ভারত বের হয়ে আসতে পারেনি, যার কারণে ভারতের ওই যে আধিপত্য যেটা নিজের দেশে ছিল, পার্শ্ববর্তী দেশগুলোর উপরও সেই আধিপত্য চাপিয়ে দেয়া।
অসাধারণিকভাবে একটা মানে তাচ্ছিল্য করা। এবং এখনো আমরা যেটা দেখি, ভারত দাবি করে যে বাংলাদেশকে তো আমরাই সৃষ্টি করে দিয়েছি, কোথায় ছিলে তোমরা? অথচ আমরা জানি জিয়াউর রহমান কতখানি সচেতন ছিলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে, কতখানি জীবনের ঝুঁকি নিয়েছিলেন তিনি এবং অন্যান্য এই যে মুক্তিযোদ্ধারা। তার ওই কনফিডেন্সটা ছিল, সেজন্যই তিনি পারতেন এই যে ধর্মের ভিত্তিতে ধর্মকে প্রাধান্য দেয়া, সামনে আনা। তার প্রচণ্ড ইতিহাস বোধ ছিল। তিনি ওই যে চিরং ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন আবুল ফাজল, তারপর অন্যান্য যারা ইসলামী চিন্তাবিদ বড় বড়, তাদের ডেকে আনতেন। আমাদের সাথে কথা বলার সময় তিনি প্রায়ই বলতেন যে আমাদের আইডেন্টিটি খুঁজতে হবে।